বিভিন্ন সড়ক মহাসড়কে ঘরমুখী মানুষের চাপ, বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ, ট্রাকেও ঝুঁকিপূর্ণ যাত্রায় অনেকে। দেশ জুড়ে জমে উঠেছে কোরবানির পশুর হাট। ছোট মাঝারি গরুর চাহিদা বেশি, দুশ্চিন্তায় বড় গরুর বিক্রেতারা। ঈদের আগে মশলার বাজারে স্বস্তি, সিন্ডিকেট না থাকায় কমেছে পেঁয়াজ, রসুন, আদার দাম, বলছেন ব্যবসায়ীরা। ঈদের ছুটিতে পুশিন, চোরাচালান প্রতিরোধে বিজিবির টহল জোরদার। চামড়া পাচার ঠেকাতে কড়া নজরদারি। পশুর চামড়া সংগ্রহ ও মজুতে প্রস্তুত আড়তদাররা। লবণের দাম, শ্রমিকের মজুরি বাড়ায় দুশ্চিন্তায় ব্যবসায়ীরা। স্বাগত সমগ্র বাংলাদেশে, আপনাদের সাথে আছি আমি আতিফ আঞ্জুমান। শিরোনাম শুনছিলেন এতক্ষণ, এবার চলে যাচ্ছি পুরো খবরে। ঢাকা ময়মনসিংহ ও ঢাকা টাঙ্গাইল মহাসড়কের গাজীপুর অংশে বেড়েছে যানবাহনের চাপ, ধীরগতিতে চলছে গাড়ি। একই অবস্থা সাভারের নবীনগর চন্দ্রা মহাসড়কেও। পরিবহন সংকটে অনেকেই যাচ্ছেন খোলা ট্রাকে চড়ে। যাত্রীরা করছেন বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ। সকাল থেকেই ঢাকা ময়মনসিংহ মহাসড়কে টঙ্গী থেকে গাজীপুর ও চান্দানা চৌরাস্তায় রয়েছে গাড়ির চাপ। ঢাকা টাঙ্গাইল মহাসড়কে চন্দ্রা ত্রিমোড় এলাকায়ও রয়েছে যানবাহনের দীর্ঘ সারি। বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ অনেক যাত্রীর। আগে ছিল ভাড়া এমনিতে 600, এখন ভাড়া নিতেছে 1200, ডাবল ভাড়া নিতেছে এবং গাড়িরও অনেক ভোগান্তি। আগে ভাড়া 300 নিত, এখন 500 করে নিচ্ছে। সাভার নবীনগর চন্দ্রা মহাসড়কেও ঘরে ফেরা মানুষের চাপ বাড়ছে। বাইপাল ও জিরানি পয়েন্ট দিয়ে থেমে থেমে চলছে যানবাহন। পরিবহন সংকটে অনেকেই যাচ্ছেন খোলা ট্রাকে চড়ে। গাড়ি পাচ্ছে না ভাই, কোথাও গাড়ি পাচ্ছে না, বাধ্যতামূলক যাওয়াই লাগতেছে ভাই। যাওয়ার টাইমে তো পুরোটা দাম পাচ্ছি, আসার টাইমে ইয়ের থেকে এ পর্যন্ত দাম পেলাম। এদিকে ভোররাত থেকেই ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে থেমে থেমে যানজট থাকলেও দুপুর নাগাদ তা অনেকটাই কমে আসে। তবে মহাসড়কে রয়েছে যানবাহনের দীর্ঘ সারি। মির্জাপুরে এখানে ওখানেও 2 ঘন্টার মতন, এখন এখানে আসে প্রায় 2 ঘন্টা প্রায় হয়ে গেছে। যে 7 ঘন্টা লাগতো সে মনে লাগবে এখন 14 ঘন্টা হয়তো বা। প্রেশার আছে, কিন্তু রোডে আমাদের এখানে মাঝে মধ্যে যেটা সমস্যা হয়, কিছু কিছু গাড়ি সড়ক দুর্ঘটনার কারণে আমাদের এই গাড়িগুলো মাঝে মধ্যে বন্ধ হয়ে যায়। গাড়িটা অপসারণে যখন একটু ডিলে হয় সেক্ষেত্রে আমাদের জ্যাম হয়ে যায়। ভোর থেকে মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তের পদ্মা সেতুর টোল প্লাজায় বাড়িয়ে যানবাহনের চাপ। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে পদ্মা সেতুর মাওয়া প্রান্তের টোল প্লাজা এলাকায় 7টি বুথে আদায় করা হচ্ছে যানবাহনের টোল। মোটরসাইকেল নিয়ে আমাদের একটু দুর্ভোগ থাকে সবসময়ের জন্য, কিন্তু এবারের এই ঈদযাত্রায় মোটরসাইকেল লেনটি চমৎকারভাবে নিয়ন্ত্রণ করা হচ্ছে এবং জেলা পুলিশের অতিরিক্ত ফোর্স ডেপ্লয়মেন্ট রয়েছে। আমাদের ট্রাফিকের একটা বড় অংশ কাজ করছে, পদ্মা সেতু উত্তর থানার ফোর্স কাজ করছে। এদিকে রাজবাড়ী, দৌলতদিয়া সহ বিভিন্ন ফেরিঘাটে যাত্রী চাপ বাড়লেও নেই ভোগান্তি। রেশমি নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ নিয়ে আলোচনাতে টাঙ্গাইল ও মুন্সিগঞ্জ থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মীরা। শুরুতে যাচ্ছি ঢাকা টাঙ্গাইল মহাসড়কের পরিস্থিতি জানতে সহকর্মী মামুনুর রহমানের কাছে। মামুনুর, আপনি দুপুরের দিকে যেমনটি জানাচ্ছিলেন যে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে 15 কিলোমিটার এলাকা জুড়ে থেমে থেমে যানজট ছিল, এখন পরিস্থিতি আসলে কেমন দেখছেন? কিছুটা উন্নতি হয়েছে নাকি যানজট আরো বেড়েছে? পরিস্থিতি কোনো উন্নতি হয়নি। সকাল থেকে যেমনটি বলছিলাম যে 20 কিলোমিটারের মতো এলাকা জুড়ে থেমে থেমে যানজট হচ্ছে, সেটা দুপুরবেলা 15 কিলোমিটার হয়েছিল 12টার দিকে, সেটা কিন্তু আবারও বেড়ে গিয়েছিল। সেটা ব্যাপ্তি প্রায় 25 কিলোমিটার হয়েছিল। আমি একটু দেখানোর চেষ্টা করি। এখন আমি যে জায়গাটাতে আছি, এখানে গাড়িগুলি যেরকম দাঁড়িয়ে আছে, ঠিক মহাসড়কের সেতু থেকে এখন রাবনা বাইপাস এলাকা পর্যন্ত ঠিক গাড়ি এভাবে থেমে আছে, আবার চলছে। আর থেমে থাকা এবং এই চলাটা কিন্তু সেই সকাল থেকেই শুরু হয়েছে, যার কারণে মানুষ কিন্তু চরম দুর্ভোগে পড়েছে। এই দুর্ভোগের সাথে আরো যোগ হয়েছে দুপুরবেলা একটু বৃষ্টি হয়েছিল। আপনি দেখতে পাচ্ছেন যে খোলা ট্রাকে অনেক মানুষ কিন্তু এবছরও তাদের ঈদ যাত্রায় অংশগ্রহণ করছে। তো যারা খোলা ট্রাকে ছিল তারা কিন্তু বৃষ্টিতে ভিজেছিল এবং তখন তারা চরম দুর্ভোগে পড়েছিল। এই যানজটের কারণ বিষয়ে আমরা পুলিশের সাথে কথা বলেছি। টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপারের সাথে যখন আমরা কথা বলেছি, তিনি যেটা বলেছেন যে ভোর রাতে মহাসড়কে বেশ কয়েকটি যানবাহন বিকল হয়, এছাড়া করটিয়াতে 2টি সড়ক দুর্ঘটনা ঘটে।
তো এই সড়ক দুর্ঘটনা এবং যানবাহন বিকল হওয়ার কারণে সেগুলি সরাতে বেশ কিছু সময় লাগে, যার কারণে মহাসড়কে যানজটের সৃষ্টি হয়, যেটা দীর্ঘ থেকে দীর্ঘতর হয়ে থাকে। আর করটিয়াতে যে দুর্ঘটনা হয় তার ফলে করটিয়া থেকে মির্জাপুরের পাকুল্লা পর্যন্ত সেখানে আলাদাভাবে আরো 10 কিলোমিটার এলাকা জুড়ে যানজটের সৃষ্টি হয়। অর্থাৎ বলা যায় যে আজকে যারা এই মহাসড়ক ব্যবহার করে উত্তরবঙ্গের দিকে যাচ্ছে, তারা ভোর থেকে যারা বের হয়েছে তারা চরম দুর্ভোগে পড়েছে এবং তাদের এই দুর্ভোগের কথাটি আমরা যাত্রী এবং চালক সবার সাথে কথা বলে জানতে পেরেছি। এই হচ্ছে আমার কাছে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের যান চলাচলের সর্বশেষ। মামুন, আপনি সাথেই থাকুন। এবার আমরা যাব ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের পরিস্থিতি জানতে সহকর্মী জিতু রায়ের কাছে। জিতু, আমরা ঢাকা টাঙ্গাইল মহাসড়কের পরিস্থিতি জানছিলাম সহকর্মী মামুনের কাছ থেকে। আপনি মাওয়া প্রান্তে, মুন্সিগঞ্জে মাওয়া প্রান্তে পদ্মা সেতু টোল প্লাজার পরিস্থিতি কেমন দেখছেন আমাদের জানাবেন। আমি এই মুহূর্তে ঠিক দাঁড়িয়ে আছি টোল প্লাজার সামনেই। স্বস্তির ঈদ যাত্রাতে বেরসিক বৃষ্টির কারণে যাত্রীদের ভোগান্তির সৃষ্টি হয়েছে। এই টোল প্লাজাটির সামনে মোটরসাইকেলের জন্য যে বুথ করা হয়েছে, সেখানে মোটরসাইকেল আরোহী এবং মোটরসাইকেল চালক যারা রয়েছেন এই বৃষ্টি ভেজে তাদেরকে এই পর্যন্ত হাইওয়ে পার হয়ে এই জায়গাটাতে এসেছে। শেষ প্রায় 30 মিনিটের বৃষ্টিতে তাদেরকে এখানে একটা কষ্টদায়ক পরিস্থিতির মধ্যে পড়তে হয়েছে, একটা ভোগান্তির মধ্যে পড়তে হয়েছে, যার কারণে যাত্রীরা অনেকে মোটরসাইকেল থামিয়ে এখানে টোল প্লাজার সামনে অপেক্ষা করছেন বৃষ্টি শেষ হওয়ার জন্য। কেউ বা আবার পরিবারের সঙ্গে দেখা করবার জন্য এই বৃষ্টিকে উপেক্ষা করেই পদ্মা সেতু পার হয়ে চলে যাচ্ছেন তাদের নিজ গন্তব্যে। তবে যাত্রীদের এই ভোগান্তিটা এখন কিছুটা কমে আসছে, কারণ বৃষ্টি এখন আগের চাইতে অনেকটা কমে এসেছে। আর পাশাপাশি যাত্রীবাহী যে বাসগুলো রয়েছে সেই সংখ্যাটা দুপুর পর্যন্ত অনেক বেশি থাকলেও, প্রায় 7 কিলোমিটার এলাকা জুড়ে ধীরগতি থাকলেও এখন কিন্তু অনেকটা স্বাভাবিক যাত্রীবাহী পরিবহনগুলো এবং ব্যক্তিগত গাড়ির চাপও কিন্তু আমরা এই মুহূর্তে আগের চাইতে খুব বেশি চাপ আমরা লক্ষ্য করছি না। শুধুমাত্র এখন এই বিকেলের সময়টা মোটরসাইকেল যারা আরোহী রয়েছেন তাদেরকে আমরা দেখছি পদ্মা সেতু টোল প্লাজা এলাকাটা বেশি ভিড় করছেন। আর এছাড়া যাত্রীবাহী যে বাসগুলো ছিল সেই চাপটা আগের চাইতে অনেকটা কমে এসেছে। যাত্রীদের সঙ্গে আমরা কথা বলেছি, তারা হাইওয়ে এক্সপ্রেসওয়ে ব্যবহার করে এই পর্যন্ত আসতে হানি ফ্লাইওভারের পরবর্তী সময়টাতে তাদের আর বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি, তারা নির্বিঘ্নে এই পর্যন্ত আসতে পেরেছেন। আর সেতু কর্তৃপক্ষ যেটি বলেছেন, সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত যেই অতিরিক্ত চাপ তারা সামাল দিয়েছেন, সেই চাপটির পরে ধীরে ধীরে কমে এসেছে পদ্মা সেতু এলাকায় দক্ষিণবঙ্গে প্রবেশদ্বার, এই 25টি জেলার প্রবেশদ্বার এই মাওয়া টোল প্লাজার যানবাহনের চাপ। মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তে এই ছুটির এই সময়টাতে, যে ঈদের সময়টাতে এখন পর্যন্ত বলা চলে যে নির্বিঘ্নে যাত্রীরা তাদের গ্রামে ফিরে যেতে পারছেন। কোন রকম দুর্ঘটনা এবং কোন ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি ছাড়াই স্বাভাবিক পরিস্থিতিতে এখন পর্যন্ত এই ঈদ যাত্রা রয়েছে মাওয়া প্রান্তে। টাঙ্গাইল এবং মুন্সিগঞ্জ থেকে মহাসড়কের সবশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। এবারের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে এবং ডাকাতি ছিনতাই রোধে ঢাকা ও সিলেট বিভাগের 15 জেলার মহাসড়কে নিরাপত্তা জোরদার করেছে র্যাব। দুপুরে নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় এই কার্যক্রম শুরু করেন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল HM সাজ্জাদ হোসেন। এ সময় তিনি বলেন, ঈদযাত্রা নির্বিঘ্নে মহাসড়কগুলোতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। পাশাপাশি যানবাহনে তল্লাশি ও মহাসড়কে নিয়মিত টহল কার্যক্রম চলবে। ছুটি শেষে ফিরতি পথেও এমন কার্যক্রম অব্যাহত থাকবে। এছাড়া পশুর চামড়া নিয়ে বিশৃঙ্খলা এড়াতেও নজর রাখবে র্যাব। এবার কোরবানির পশুর হাটের খবর। ঈদুল আজহাকে সামনে রেখে জমে উঠেছে কোরবানির পশুর হাট। খামারিরা নিয়ে এসেছেন বিভিন্ন জাতের গরু, মহিষ, ছাগল, ভেড়া। তবে দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া ক্রেতা বিক্রেতাদের। হাটে ছোট ও মাঝারি গরুর চাহিদা বেশি, কিন্তু দুশ্চিন্তায় বড় গরুর বিক্রেতারা। কাঙ্ক্ষিত দাম না পাওয়ার শঙ্কা তাদের। বৈরী আবহাওয়ার মধ্যেও ক্রেতা বিক্রেতার জমজমাট উপস্থিতিতে ঈদের আমেজে মুখরিত হয়ে উঠেছে হাট এলাকা। কোরবানি উপলক্ষে বরিশালে 7টি স্থায়ী ও 11টি অস্থায়ী পশুর হাট বসেছে। ক্রেতা বিক্রেতার হাটডাকে মুখর হাটগুলো। খুলনা, যশোর, কুষ্টিয়া থেকে ব্যবসায়ীরা গরু নিয়ে আসছেন হাটে। 70,000 থেকে প্রায় 5 লাখ টাকা দামের পশু রয়েছে হাটে। খাদ্যের যে দাম, আমরা যে হিসাবে গরু কিনে নিয়ে আসছি, কিন্তু সেই হিসাবে ক্রেতারা দাম দিতেছে না। কিনলাম আপনার 1,12,000, কিন্তু আমাদের বাজার ছিল 1 লাখ। এইটা
এটা আমরা 12,000 টাকা আমাদের বেশি দিয়ে কিনা লাগবে। ফরিদপুরের 9 উপজেলায় সাপ্তাহিক কোরবানির হাটে গবাদি পশুর আমদানি বেশি। শেষের দিকে হাটে ভিড় বাড়ার শঙ্কায় আগেই পছন্দের গরু কিনছেন অনেকে। জেলার চাহিদা থেকে কোরবানির পশুর সরবরাহ বেশি বলছেন প্রাণী সম্পদ কর্মকর্তা। প্রতি বছরই প্রায় 5% উদ্ভিদ থাকে, সুতরাং এবছর আমি আশ্বাস বা বিশ্বাস করি যে আসলে এই মানে কম পড়বে না এবং ভালো অতিরিক্তই থাকবে। শরীয়তপুরের স্থায়ী ও অস্থায়ী হাট বসেছে 42টি। এবছর ছোট ও মাঝারি পশুর চাহিদা বেশি। একই চিত্র শেরপুরের পাহাড়ি এলাকার শ্রী বড়দির ভায়াডাঙ্গা হাটে। পর্যাপ্ত পশু সরবরাহ থাকায় কাঙ্ক্ষিত দাম না পাওয়ার শঙ্কা বিক্রেতাদের। গরু অনেক নামছে কিন্তু দাম ছাড়তেছে না, এমনি গতবার দাম একটু কম আছে। 10টা বেশি ছোট আর মাঝারি গরু চাহিদা বেশি। জমে উঠেছে ফেনীর 119টি পশুর হাট। পছন্দের পশু কিনছেন ক্রেতারা। অনাকাঙ্ক্ষিত ঘটনা রোধে হাটে রয়েছে কঠোর নিরাপত্তা। বাইরে থেকে অবৈধভাবে গরু এখানে আসতে না পারে, দেশের যে আমাদের যে এই গরু যে চাষিরা যাতে ক্ষতিগ্রস্ত না হয়, যারা পশু ব্যবসা করে তারা যেন ক্ষতিগ্রস্ত না হয়, সে বিষয়টা আমরা গুরুত্ব সহকারে বিবেচনা করছি। এবছর জেলায় কোরবানির পশুর চাহিদা 82,000 আর কোরবানির যোগ্য পশু রয়েছে 87,000-এরও বেশি। তানজিল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বিরতির পর আবার আমন্ত্রণ সমগ্র বাংলাদেশে। সম্পূর্ণ অটোমেটেড মেশিনে তৈরি সাপোর্ট ফাইবার গ্লাস শীট, ব্যবসা এবার হবেই হিট। গরু খাসির পাশাপাশি এবার চট্টগ্রামের কোরবানির হাটে মিলছে এক সময়কার মরুভূমির প্রাণী গাড়ল। হাটহাজারির শৌখিন উদ্যোক্তা গাড়লের লালন পালন করে এনেছেন হাটে। পশু নির্বাচনে ভিন্নতা আনতে অনেকেই এবার কিনছেন এই প্রাণী। দামে সাশ্রয়ী গাড়লের মাংসের স্বাদ সম্পর্কে আগে থেকে পরিচিত বন্দরনগরী মানুষ। দেখতে অনেকটা ভেড়ার মতো হলেও আসলে এটা গাড়ল। গায়ের রং সাদা, চামড়ার মাঝে মধ্যে আছে কালচে আভাও, লম্বা পশম আর বাঁকানো শিং মাথায়। চট্টগ্রামের পশুর হাটে বেশ সাড়া ফেলেছে এই প্রাণী। মূল খাবার ঘাস হলেও একটি গাড়লকে প্রতিদিন কমপক্ষে দিতে হয় 500 গ্রাম ভুসি। কোনো কারণে আঘাত পেলে তার পরিচর্যাও করতে হয় নিবিড়ভাবে। 500 গ্রামের দর ভুসি, 500 গ্রাম দমের গুঁড়া ডেলি, তাহলে মনে করে ওগুলো সম্পূর্ণরূপে সুস্থ। এই প্রাণী দামে সাশ্রয়ী, মাংসও মজাদার। তাই কুরবানিতে গরু খাসির পাশাপাশি কিছুটা ভিন্নতা আনতে কেউ কেউ কিনছেন এই গাড়ল। অনেক ভালো লাগছে, এখানে শুনছি এখানে গাড়ল বিক্রি করে, সেজন্য আমি গাড়ল ক্রয় করার জন্য আসছি। বগুড়ার যমুনার চর থেকে 2023 সালের শুরুর দিকে 40টি গাড়ল এনেছিলেন চট্টগ্রামের হাটহাজারির উদালিয়া গ্রামের শৌখিন উদ্যোক্তা সরোয়ার মনি। এই খামারি এখন চট্টগ্রামের বিভিন্ন অভিজাত রেস্টুরেন্টে গাড়লের মাংস সরবরাহকারী। আমরা মনে করেছিলাম চট্টগ্রামে যেহেতু এটা নতুন, চট্টগ্রামে বিভিন্ন যে রেস্টুরেন্টগুলো আছে আমার জানা মতে ওইসব রেস্টুরেন্টগুলোতেই আসলে এই গাড়লের মাংসটা ক্রেতা বেশি। প্রতিটি গাড়ল ওজনে 50 কেজি পর্যন্ত হয়ে থাকে। ইতিমধ্যে 40টি গাড়ল বিক্রি করেছেন এই খামারি। বিক্রির জন্য প্রস্তুত আরও অন্তত 200 গাড়ল। আহসান রিটন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। কোরবানির পশুর হাটের পরিস্থিতি নিয়ে জানাতে চট্টগ্রাম ও সিরাজগঞ্জ থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন সহকর্মীরা। শুরুতে যাচ্ছি চট্টগ্রামে, সেখানে আছেন সহকর্মী আলমগীর সবুজ। আলমগীর সবুজ, আর একদিন পরেই ঈদ, চট্টগ্রামের বাজারগুলোতে ক্রেতা সমাগম কেমন দেখছেন? পশুর সরবরাহ কেমন বাজারে? হ্যাঁ, আরেকদিন পরে আসলে পবিত্র কুরবানির ঈদ, সেই হিসাবে আর মাত্র হাতে আছে একদিন সময় পশু কেনার। সেই হিসেবে আমরা আজকে দেখেছি বাজারে হুমড়ি খেয়ে পড়েছে বিভিন্ন ক্রেতারা। আমি এই মুহূর্তে যে বাজারে আছি, আমরা এখন পর্যন্ত এখানে এসে দেখেছি এখানে প্রায় 2000 মতো, আমরা যে ইজারাদারদের তরফে জেনেছি প্রায় 2000-এর বেশি পশু ইতিমধ্যে বিক্রি হয়েছে। এবং আমরা আসার পর থেকে দেখছি মানুষ পশু কিনে নিয়ে যাচ্ছে একটার পর একটা, এবং প্রচুর ক্রেতা আজকে বাজারে এসেছেন। এবং চট্টগ্রামের বিভিন্ন বাজার আমরা ঘুরে দেখেছি, এখানে আসার পথে অনেক বাজার আমাদের পড়েছে। আমরা দেখেছি আসলে প্রচুর মানুষ আজকে নেমেছে, যেহেতু আর মাত্র একদিন সময়, সেই হিসেবে মানুষ সাধারণত আজকের দিনটাই টার্গেটে রাখে। ক্রেতা এবং বিক্রেতা উভয়ই আজকে যে কোনোভাবে ক্রেতারা গরুটা তাদের পছন্দের পশুটা কিনতে চায়। অন্যদিকে বিক্রেতারা যাতে কোনো ঝুঁকিতে না পড়ে
পরের দিন সে কারণে তারাও আজকে যে কোনোভাবে বিক্রি করে দিতে চাইছে। এই কারণে আজকে আসলে তুমুল বিক্রি হচ্ছে বিভিন্ন বাজারে চট্টগ্রামের। আমরা এই বাজার ছাড়া অন্যান্য বাজারে খবর নিচ্ছি, সেখানেও প্রচুর পশু বিক্রি হচ্ছে। তবে দামের দিক থেকে আসলে ক্রেতারা আসলে বারবার যে অভিযোগটা করছেন, তারা দাম বেশি বলে অভিযোগ করছেন। অন্যদিকে বিক্রেতারও তারা বলছেন তাদের যে আনা নেওয়ার যে খরচ এবং পশু কেনার যে খরচ, সে কারণে তাদের একটু বেশি দামে বিক্রি করতে হচ্ছে। তবে তারা বলছেন আজকে যেহেতু তাদের ঝুঁকি নিতে চাইছেন না, সে কারণে আজকে তারা তাদের সহনীয় যে দাম তাদের সেটা দিয়ে তারা পশু ছেড়ে দিতে চাচ্ছেন। অন্যদিকে ক্রেতারাও আজকে চাচ্ছেন তারা তাদের পশুটা কিনে নিতে। এবং আমরা আজকে যারাদের সাথে আলাপ করেছিলাম, এখানে তারা বলছেন আজকে অন্যান্য দিনের তুলনায় কয়েক গুণ বেশি পশু বিক্রি হচ্ছে এবং তারা আশা করছেন সন্ধ্যার দিকে কিংবা বেলা গড়িয়ে পড়ার পরে আরও এখন যে বিক্রির যে গতি তার থেকে কয়েক গুণ বেশি পশু বিক্রি হবে। পাশাপাশি আমরা আসলে এখানে ছাগলের যে বাজার আছে গরুর পাশাপাশি, সেখানেও আমরা গিয়েছি, সেখানেও বিক্রি হচ্ছে ছাগল এবং যথারীতি দাম বেশি বলে অনেকে অভিযোগ করছেন। অন্যদিকে চট্টগ্রামে গরু ছাগল ছাড়াও আমরা একটু আগে যে প্রতিবেদন গারল বিক্রি হচ্ছে, উটও বিক্রি হয়েছে এবং মোটামুটি চট্টগ্রামের পশু বাজারগুলি জমজমাট। আজকে প্রচুর পশু বিক্রি হচ্ছে। আলমগীর সবুজ, আপনি সাথেই থাকুন। এবার আমরা যেতে চাই সিরাজগঞ্জে, সেখানে আছেন সহকর্মী দিলীপ কুমার গৌড়। দিলীপ, আমরা চট্টগ্রামের হাটগুলোর পরিস্থিতি জানছিলাম সহকর্মী আলমগীর সবুজের কাছে। সিরাজগঞ্জের হাটগুলোতে আসলে কোন সাইজের পশুর চাহিদা বেশি? আমি আপনাকে জানাতে চাই, আমি এখন যে হাটটিতে আছি সে হচ্ছে সিরাজগঞ্জ সদর উপজেলার কালিয়া হরিপুরের যে হাট, এর একটি বড় হাট এবং এটি সাপ্তাহিক বৃহস্পতিবারের হাট। এটি আমি যদি আপনাকে দেখাই যে কোরবানি উপলক্ষে কিন্তু আজকে এই হাটে প্রচুর কোরবানির যে পশু সেটি আনা হয়েছে। বিশেষ করে এখানে আমরা দেখেছি যে একদম 1 লাখ টাকা থেকে শুরু করে 7 লাখ, 8 লাখ, 10 লাখ টাকা পর্যন্ত কোরবানির পশু আছে। তবে আমরা এবার হাটে যেটি লক্ষ্য করলাম যে বড় পশু চাইতে কিন্তু ছোট গরুর চাহিদা বেশি, অর্থাৎ যারা ক্রেতা আছে তারা 1 লাখ থেকে 2 লাখ, 3 লাখ এইরকম যে টাকার সে টাকার গরুগুলো কিনছে। এবং আমরা গত কয়েকদিন বৃষ্টিতে ছিল, বৃষ্টির কারণে কিন্তু আসলে কেনা বেচা কম হয়েছে এবং আমরা যারা বিক্রেতা আছে বিশেষ করে খামারি তাদের সাথে কথা বলে জেনেছি যে আসলে এবারে কিন্তু ক্রেতার সংখ্যা অনেক কম এবং দামও অনেক কম নির্ধারণ হচ্ছে। এবং আমরা দেখেছি যে হাটে যাতে আইন শৃঙ্খলা রক্ষা থাকে সেই জন্য কিন্তু এখানে আইন শৃঙ্খলা বাহিনী আছে, পুলিশ আছে এবং সেনাবাহিনী আছে। ইতিমধ্যেই অতিরিক্ত হাসিল আদায়ের জন্য কিন্তু সেনাবাহিনীর পক্ষ থেকে একটি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। হাট ইজারাদারকে 20,000 টাকা জরিমানা করা হয়েছে এবং আমরা দেখছি যে হাটের মধ্যে এখনো আইন শৃঙ্খলা রক্ষায় বিশেষ করে যাতে কোনো চাঁদাবাজি না হয়, কোনো ধরনের বিক্রি না করে সেজন্য কিন্তু পুলিশের পাশাপাশি এখানে সেনাবাহিনী রয়েছে এবং এখানে যারা হাসিল নিচ্ছে সেখানেও আমরা দেখেছি যাতে অতিরিক্ত হাসিল আদায় না করা হয় সেজন্য কিন্তু এখানে সেনাবাহিনীর পক্ষ থেকে দেখা হচ্ছে। এবং আমরা যেটা খোঁজ নিয়েছি অন্যান্য হাটের তুলনায় আজকে কিন্তু এখন পর্যন্ত সকাল থেকে যে হাট লেগেছে সেখানে 700 থেকে 800 পশু বিক্রি হয়েছে এবং এখানে যেহেতু কয়েকটি বুথ আছে সব বুথ মিলে কিন্তু এখন পর্যন্ত 700-800 কোরবানি পশু বিক্রি হয়েছে। হাট কমিটি বলছে যে আজকে রাত পর্যন্ত এই হাট চলবে এবং এখানে আসলে যারা ক্রেতা এবং যারা বিক্রেতা তাদের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা প্রশাসনের পাশাপাশি কিন্তু হাট কমিটির পক্ষ থেকেও স্বেচ্ছাসেবক নিয়োগ করেছে এবং যাতে কেউ জাল নোট বা অন্যান্য নোট ব্যবহার করতে না পারে সেই জন্য কিন্তু এখানে হাট কমিটির পক্ষ থেকে ব্যবস্থা রাখা হয়েছে। এই ছিল আমার কাছে সিরাজগঞ্জের কোরবানি পশু হাটের সর্বশেষ তথ্য। চট্টগ্রাম এবং সিরাজগঞ্জ থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। ঈদের আগে মশলার বাজারে স্বস্তি। গত বছরের তুলনায় এবার একই সময়ে প্রায় সব মশলার দামই কম। গরম মশলার ব্যবসায়ীরা এ নিয়ে সন্তুষ্ট নয়, জানালেন অবৈধ পণ্য প্রবেশের কথা। অন্যদিকে পেঁয়াজ, রসুন ও আদার ব্যবসায়ীরা বলছেন সিন্ডিকেট না থাকায় কমেছে পণ্যের দাম। কুরবানির ঈদে মাংস রান্না রাতশিক করে তোলে মশলা। জিরা, ধনিয়া, লবঙ্গ, দারচিনির গন্ধে উৎসবের আমেজে আসে পূর্ণতা। প্রতি বছরই ঈদের আগে এসব মশলার বাড়তি দাম ক্রেতাদের ফেলে দুশ্চিন্তায়, কিন্তু এবার চিত্র অনেকটাই ভিন্ন। মৌলভীবাজার রাজধানীতে মশলার সবচেয়ে বড় পাইকারি বাজার। টি
বিসিবির খুচরা পণ্য তালিকার তথ্য গতবারের তুলনায় এবার কমেছে লবঙ্গ, ধনে, তেজপাতা, মরিচ, হলুদ সহ প্রায় সব মশলার দাম। বেড়েছে শুধু এলাচের দাম। সব কিছুর দাম আগের থেকে কম ইনশাল্লাহ। 1900 আসার পর থেকে আমি দেখছি যায় মোটামুটি ইনশাল্লাহ কম। পাইকাররা অবশ্য বলছেন আমদানি শুল্ক বেশি হওয়ায় চোরাই পথে পণ্য আসায় কমেছে এই দাম। তারা ওই স্মাগলিং এর পণ্যগুলি বেচাকেনি করতেছে। এই জন্য আমরা যেহেতু ইম্পোর্ট করে পণ্যগুলি পূর্ণ ডিউটি দিয়ে আনছি, ফুল ডিউটি দিয়ে আনছি, তা আমাদের এখন বিক্রি না হওয়ার কারণে আমাদের লোকসান দিয়ে বিক্রি করতে হইতেছে। পাইকারি ও খুচরা পণ্যের জন্য নগরবাসীর ভরসায় থাকা কারওয়ান বাজারেও পেঁয়াজ, আদা, রসুন সহ সব ধরনের মশলার দাম আগের বছরের একই সময়ের চেয়ে প্রায় অর্ধেক কমে মিলছে। দেশের প্রধান আমদানি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জে গত বছরের তুলনায় রসুনের দাম অন্তত 30 টাকা কমেছে। আড়তে দেশি রসুন বিক্রি হচ্ছে কেজি প্রতি 100 টাকার আশেপাশে। অন্যদিকে আদার দাম কমেছে কেজিতে 70 টাকার মতো। ছোট এবং মাঝারি ধরনের যে আমদানিকারক আছেন তারা পণ্য আমদানি করার ক্ষেত্রে এখন প্রতিযোগিতামূলক বাজার হওয়াতে বাজারে পণ্যের দাম কমেছে। আগামী বছর যে সরকারি থাকুক, ঈদের সময় নিত্যপণ্য যেন থাকে নাগালের মধ্যে, এমনটাই প্রত্যাশা ক্রেতাদের। ইকরামুল কবির, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দ্বীপ জেলা ভোলার সঙ্গে ঢাকাসহ দেশের অন্যান্য জেলার সড়কপথে কোনো যোগাযোগ না থাকায় লঞ্চে যাতায়াতই একমাত্র ভরসা। উত্তাল মেঘনা পাড়ি দিয়ে ঝুঁকি নিয়েই তাই এ অঞ্চলের মানুষ ফিরছেন নিজ বাড়িতে। প্রতিদিন ঢাকা থেকে ভোলার উদ্দেশ্যে 22টি লঞ্চ ছেড়ে যাচ্ছে। ঈদ উপলক্ষে বিশেষ লঞ্চ সার্ভিস চালু না থাকায় যাত্রীর চাপ বেশি। এর মধ্যে উত্তাল মেঘনায় রয়েছে ঝুঁকিও। স্বাভাবিক সময়ের তুলনায় বেশি ভাড়া ও ধারণ ক্ষমতার চেয়ে অতিরিক্ত যাত্রী নেয়ার অভিযোগ লঞ্চগুলোর বিরুদ্ধে। এছাড়া ভোলা লক্ষ্মীপুর রুটে মেঘনায় ছোট ছোট অবৈধ নৌযান করেও যাত্রী পারাপার চলছে। সীমান্ত দিয়ে চামড়া পাচার সহ চোরাচালান ঠেকাতে নজরদারি বাড়িয়েছে বিজিবি। এছাড়া ঈদের ছুটিতে বিএসএফ যেন কাউকে পুশিন করতে না পারে সে লক্ষ্যে বিভিন্ন সীমান্তে টহল জোরদার করেছে তারা। রাঙ্গামাটি লংগদু রাজনগর বিজিবি সদর দপ্তরে সংবাদ সম্মেলনে কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল নাহিদ হাসান জানান, ঈদের ছুটিকে কেন্দ্র করে অপরাধ বাড়তে পারে সীমান্তে, সেই শঙ্কায় বিজিবি টহল জোরদার করেছে। সাতক্ষীরা সীমান্তেও অপরাধ ঠেকাতে কঠোর অবস্থানে বিজিবি। পশুর চামড়া পাচার ঠেকাতে সতর্ক রয়েছে তারা। মেহেরপুরের সীমান্তে তৎপর বিজিবি, সাদা পোশাকেও দায়িত্ব পালন করছেন তারা। খাগড়াছড়ি সীমান্তে টহল বাড়ানোর পাশাপাশি গোয়েন্দা তৎপরতা বাড়িয়েছে বিজিবি। কোরবানির পশুর চামড়া সংগ্রহ ও মজুতে প্রস্তুতি নিচ্ছেন বগুড়ার ব্যবসায়ীরা। তবে দীর্ঘদিনের বকেয়া না পাওয়ার পাশাপাশি লবণ ও শ্রমিকের মজুরি বাড়ায় এবারও চামড়া সংগ্রহ নিয়ে দুশ্চিন্তায় ব্যবসায়ীরা। তারা বলছেন সংকট সমাধানে প্রয়োজন সরকারি ঋণ সুবিধা। সারা বছরই পশুর চামড়া সংগ্রহ করে বগুড়া সদর বাদুরতলা ও চকসূত্রাপুর এলাকার ব্যবসায়ীরা, কিন্তু আর্থিক ক্ষতির মুখে পড়ে এখন টিকে আছেন হাতে গোনা কয়েকজন ব্যবসায়ী। তারাই এখন কুরবানির ঈদ ঘিরে চামড়া সংগ্রহের প্রস্তুতি নিচ্ছেন। প্রতি বছর ট্যানারি মালিকরা পাইকারি ব্যবসায়ীদের বকেয়া পরিশোধের পাশাপাশি চামড়া কেনার জন্য আগাম পুঁজিও দিতেন, কিন্তু এবার মাঠের ব্যবসায়ীদের এখনো খোঁজ নেননি তারা। পরিবহন ও সংরক্ষণ খরচ বেড়ে যাওয়ায় সরকারি মূল্যে চামড়া কেনা নিয়ে শঙ্কায় তারা। 8-10 বছর হলে ব্যবসা বলতে কিছু নাই, টাকা পয়সা সব কোম্পানিরা নিয়ে গেছে। ইটালি, জার্মানি, ফ্রান্স এরা চামড়া নিচ্ছিল, এরা যদি নেয় তাহলে আবার আগের মতো 2200, 2400, 3000 বেচা কেনা হবে। চামড়া সংরক্ষণে এবার এতিমখানায় বিনামূল্যে লবণ সরবরাহ করছে বাণিজ্য মন্ত্রণালয়। এছাড়া ব্যবসায়ীদের পাওনা বকেয়া নিয়ে শিল্প মন্ত্রণালয়ে জানানোর কথা বললেন জেলা প্রশাসক। যারা চামড়ার ব্যবসায়ী তারা যে ট্রেনারিতে চামড়াগুলা ডেলিভারি দেয় তাদের অনেক দিনের বকেয়ার বিল ছিল। এটি আমার সাথে তারা বলেছে, আমরা এদের সাথে নিয়ে মিটিং করেছিলাম। তারপরে ওদের কাছ থেকে আমরা তাদের অ্যাকচুয়াল হিসাবটা নিয়ে সচিব শিল্প মন্ত্রণালয় বরাবর আমি একটি চিঠি দিয়েছি। বগুড়ায় একসময় চামড়া ব্যবসায়ী ছিলেন অন্তত 30 জন। লোকসানের মুখে তাদের অধিকাংশই বেছে নিয়েছে অন্য পেশা। জজিফ হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, বগুড়া।
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বাস চাপায় সিএনজি অটোরিকশার চালক সহ ৩ জন নিহত হয়েছেন। ভোরে উপজেলার ইব্রাহিমপুর ইউনিয়নের বাঁশবাজারে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, ভোর 5:30টার দিকে চট্টগ্রাম থেকে সিলেটমুখী দুরন্ত বাসের সাথে নবীনগর থেকে কোম্পানিগঞ্জমুখী অটোরিকশার সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটো চালক সহ ৩ জন নিহত হন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ। বাসটি জব্দ করা হলেও পালিয়ে গেছেন চালক। এদিকে ভোরে নাটোর সদরে বিআরটিসি বাস খাদে পড়ে একজন নিহত হয়েছে। এতে আহত হয়েছে অন্তত 15 জন। একই সময়ে বনপাড়া পাবনা মহাসড়কে ট্রাকের ধাক্কায় নিহত হয়েছেন কাভার্ড ভ্যানের চালক ও সহকারী। এছাড়া সড়ক দুর্ঘটনায় আরও 4 জেলায় 4 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত 25 জন। কুশিয়ারার পানি কমতে থাকায় সিলেটে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। তবে মেঘালয়ে বৃষ্টির কারণে সুনামগঞ্জের স্বল্পমেয়াদী বন্যার সংখ্যা দেখা দিয়েছে। বৃষ্টি কমে আসে 3 দিন পর জকিগঞ্জ শহর থেকে পানি নেমেছে। তবে সুলতানপুর, খলাছড়া ও বীরশ্রী ইউনিয়নের বেশ কয়েকটি এলাকা এখনও তলিয়ে রয়েছে। এছাড়া বিয়ানীবাজারে বেশ কয়েকটি গ্রামের পানি নামেনি। তাই আত্মীয়দের বাড়ি ও আশ্রয় কেন্দ্রে অবস্থান করছেন ওইসব এলাকার মানুষ। এদিকে উজানের ঢলে বুধবার রাত থেকে ফের বাড়ছে সুরমাসহ সব শাখা নদীর পানি। বন্যা পরিস্থিতির শঙ্কায় সার্বিক প্রস্তুতি নিয়েছে জেলা প্রশাসন। উজানের ঢলে কুড়িগ্রামের ব্রহ্মপুত্র, ধরলা, তিস্তা ও দুধকুমারের পানিও বাড়ছে। পল্টনগামী সড়ক তলিয়ে যাওয়ায় চিলমারি রৌমারী ফেরি চলাচল বন্ধ হয়ে গেছে। পানির কারণে তো ডাইক বন্ধ হয়েছে, পানি বাস মারছে বেশি, এত পানি তো থাকে না, যাওয়ার আর জায়গা নাই। আমার মনে হয় আমরা এই দেশের নাগরিক না, নদীর পাড়ের লোক, আমরা বৈষম্যের শিকার। নৌকার মাঝিদের লিস্ট সংগ্রহ করবে, মোবাইল নাম্বার সহ, যাতে জরুরি প্রয়োজনে উদ্ধার কার্যক্রম পরিচালনা করতে তাদের সহযোগিতা নেওয়া যায়। এছাড়া আমরা ওই জনস্বাস্থ্য প্রকৌশল ইতিমধ্যে উপজেলা অনুযায়ী পানি বিশুদ্ধকরণ ট্যাবলেটও বিলি করছে, আরো জেলায় মজুত আছে, যদি দরকার হয় সেগুলোও সরবরাহ করা যাবে। তো মোটামুটি এই আমাদের প্রস্তুতি আছে। খাগড়াছড়ির বনাঞ্চলে দেখা মিলছে বিপন্ন মুখ পোড়া হনুমান, লজ্জাপতি বানর, সাম্বার হরিণ, লাল উড়ন্ত কাঠ বিড়ালির মতো দুর্লভ প্রাণী। দখল উজাড়ের পরও বনে বসবাস 5 শতাধিক প্রাণীর। বন বিভাগ বলছে, শিকারীদের উৎপাত কমানোর পাশাপাশি সাধারণ মানুষকে সচেতন করার ফল মিলছে। সম্প্রতি খাগড়াছড়ির বন বিভাগের কার্যালয়ের পাশের চাপালিশ গাছে দেখা মিলেছে দুর্লভ মুখপোড়া হনুমানের। সহজলভ্য খাবার ও শিকারীদের উৎপাত না থাকায় এই এলাকায় ইদানিং দেখা মিলছে বিলুপ্তপ্রায় এ প্রজাতির। এছাড়াও জেলার বিভিন্ন বনে দেখা মিলছে লজ্জাপতি বানর, মায়া হরিণ, লাল উড়ন্ত কাঠ, দাগি প্যাঁচার মতো দুর্লভ প্রজাতি সহ 5 শতাধিক প্রজাতির প্রাণী। আমরা আলুটিলা রিসাংঝর্ণা স্থায়ী বাসিন্দা। আমাদের পাশে এই খাগড়াছড়ি বন বিভাগের একটা বন আছে, ওখানে বিভিন্ন রকম প্রাণী ওই অবমুক্ত করেছি, যাতে বহিরাগত লোক এসে কোনো পশু পাখি শিকার করতে না পারে। সেজন্য আমরা 3 জন সার্বক্ষণিকভাবে এখানে পাহারা দিয়ে আসি। পরিবেশ ও প্রকৃতির সুরক্ষায় প্রাকৃতিক বন সম্প্রসারণের পাশাপাশি বনকে প্রাণীর নিরাপদ আবাসস্থল হিসেবে গড়ে তোলার তাগিদ পরিবেশবাদীদের। আমাদের যে প্রাকৃতিক বন থাকে তার সাথে পানি থাকবে সুরক্ষিত, এবং বন জঙ্গল যে গাছপালা সবগুলো সুরক্ষিত থাকবে। এগুলো সুরক্ষিত থাকলে আমাদের যে প্রাণী জগৎ সেটাও সুরক্ষিত থাকবে। বৃক্ষরোপণের পাশাপাশি জীববৈচিত্র্য রক্ষায় কাজ করছে বন বিভাগ। বন্যপ্রাণী রক্ষায় চলছে নিয়মিত অভিযানও। দেশীয় যে প্রজাতিগুলো এখানে অতীতে ছিল, এগুলোকে আমরা ইন্ট্রোডিউস করে এখানে বর্তমানে যেসব বন সৃজিত হচ্ছে এগুলো করার জন্য আমরা সকলকে উদ্বুদ্ধ করছি। দেশের মোট বনাঞ্চলের 40% রয়েছে খাগড়াছড়ি সহ 3 পার্বত্য জেলায়। দেশের মোট জীববৈচিত্র্যের 60% রয়েছে এই পার্বত্য অঞ্চলে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। চুয়াডাঙ্গায় এবার গরুর আবাসিক হোটেল তৈরি করেছেন এক ব্যবসায়ী। গরুর মালিক নিশ্চিন্তে এই হোটেলে গরু রেখে নিজের কাজ সারতে পারবেন। হোটেলে থাকা গরুকে নিয়মিত খাওয়ানো ও পরিষ্কার করার ব্যবস্থা রয়েছে। উদ্যোক্তা আরিফুল ইসলাম জানান, অনেকেই একটি গরু কেনার পর আরেকটি গরু কিনতে সমস্যায় পড়েন। অনেকে গরু কিনলেও রাখার জায়গা পান না। এ ধরনের সমস্যা মাথায় রেখেই তার এ উদ্যোগ। একদিনে 500 টাকা দিয়ে গরু রেখে নিশ্চিন্তে কাজে যেতে পারায় খুশি সেবাগ্রহী তারাও। অনেকেই হাট থেকে গরু কিনে হোটেলে রেখে পরে সুবিধামতো সময়ে নিয়ে যাচ্ছেন। আপাতত হোটেলটিতে 17টি গরু রাখার ব্যবস্থা রয়েছে। এর মধ্যে ভালো সাড়া পাওয়ায় গরুর হোটেলের আয়তন আরও বাড়ানোর আশা উদ্যোক্তার। আমার এখানে সুন্দর পরিবেশ, দেখছেন তো বাগান, এখানে আমার পাশেই হচ্ছে ঘাস, কাঁচা ঘাস খাবে, ভুসি খাবে, সব খাবে। এখানে গরুগুলা নিয়ে হাইটে বেড়াতে পারবে,
খোলা পরিবেশে একদম ঘুরে বেড়াতে পারবে। এই হোটেলটা হচ্ছে আমার হাটের পাশেই, প্লাস হচ্ছে রোড, মেন রোড, এখান থেকে ঢাকা নিয়ে যাওয়া কোনো সমস্যা নেই। হবিগঞ্জের চুনাডুঘাটে সিএনজি অটোরিকশা চালক মর্তুজা আলীকে পিটিয়ে হত্যা করেছে চা শ্রমিকরা। ঘটনায় জড়িত সন্দেহে নয়ন ও আকাশ নামে দুইজনকে আটক করেছে পুলিশ। বুধবার রাত 10টার দিকে উপজেলার চাঁদপুর চা বাগানে এ ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে দুপুরে যাত্রী ওঠানামা নিয়ে চুনাডুঘাট পৌর শহরের চাঁদপুর চা বাগানের কয়েকজন শ্রমিকের সঙ্গে কথা কাটাকাটি হয় মর্তুজালির। এ ঘটনার পর রাতে চাঁদপুর চা বাগানে সিএনজি চালক মর্তুজালি গেলে শ্রমিকদের সঙ্গে আবারও কথা কাটাকাটি হয়। এর এক পর্যায়ে শ্রমিকদের হামলায় আহত হন মর্তুজা। পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে চুনারুঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। যশোরের শার্শায় পূর্ববিরোধের জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে সবুজ নামে এক যুবক নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে রাজু নামে আরও এক যুবক। বুধবার রাত 9টার দিকে উপজেলার দক্ষিণ বুজরুজ বাগান মাঠে ঘটনা ঘটে। পুলিশ জানায় সবুজ, রাজু ও কালু নাভরান সাতক্ষীরা সড়ক ধরে শার্শার খাজুরা গ্রামের দিকে যাচ্ছিল। এ সময় পথে কয়েকজন স্থানীয় শ্রমিকের সাথে তাদের কথা কাটাকাটি হয়। এর এক পর্যায়ে শ্রমিকরা সবুজ ও রাজুকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক সবুজকে মৃত ঘোষণা করেন। আহত রাজুকে সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। ঘটনায় জড়িতদের ধরতে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। আর এই ছিল সমগ্র বাংলাদেশের আজকের আয়োজনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরে বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।